আসসালামু আলাইকুম, দিস ইজ ফারহান হাসান। আর আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি যে আইএলটিএস দিয়েছিলাম 2020-এর মাঝামাঝি সময়ে। তখন আমি প্রিপারেশন নিয়েছিলাম প্রায় অ্যারাউন্ড 1 মান্থের মতো সময়। আমি সেই প্রিপারেশনটা কীভাবে নিয়েছিলাম, কোথা থেকে শুরু করেছিলাম, কীভাবে ধারাবাহিকতা বজায় রেখেছিলাম, কী স্টেপ ফলো করেছিলাম, এই ফুল জার্নিটা যে এক্সপিরিয়েন্স, এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। গত কয়েকদিন আগে যখন 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। তখন আমি ফোন স্ক্রল করতে করতে হঠাৎ একটা মেসেজ পাই, কি কথা জড়া যাচ্ছে কেন, হঠাৎ একটা মেসেজ পাই যে 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি যেন এই ভিডিওটা করি, আইডিয়াটা দেয়। সো উনি সামাও জানতে পেরেছেন যে আমি 1 মাস প্রিপারেশন নিয়েছিলাম। ডিটেলস এবং স্টেপ বাই স্টেপ আজকে আমরা কাজ করব। নাম্বার 1, আইএলটিএসের সব বেসিক ইনফরমেশন আমি কালেক্ট করেছিলাম একদম শুরুতে। কি আইএলটিএস কি, কে নেয়, কোথায় সেন্টার, কীভাবে রেজিস্ট্রেশন করে, কয়টা মডিউল, কোয়েশ্চেন টাইপ, মার্কস টু ব্যান্ড স্কোর কনভার্সন, রুলস রেগুলেশনস, পেন্সিল দিয়ে লেখে নাকি পেন দিয়ে লেখে, এভরি ডিটেলস বেসিক ইনফরমেশন আমি জেনে নিয়েছিলাম। কারণ আপনি একটা এক্সাম দিবেন, আপনি যদি না জানেন যে সেই এক্সামের নিয়ম কানুন কি, এক্সামের বেসিক না জানেন, তাহলে আপনি হাজার প্রিপারেশন নিয়েও তো ভুল কাজই করে আসবেন, তাই না? এই যে পয়েন্টগুলো বলেছি, যেগুলো আমি শুরুতে জেনে নিয়েছিলাম, এগুলো এখন আমি নিজেই বানিয়ে রেখেছি একটা প্লেলিস্টে, রোড টু আইএলটিএস প্লেলিস্টে। সো এখন আপনাদের জন্য পুরো প্লেলিস্টে দেওয়াই আছে। আইএলটিএস কি থেকে শুরু করে যা বললাম সবগুলোই দেওয়া আছে। তো ফার্স্ট স্টেপ গেল যে আইএলটিএসের সব বেসিক ইনফরমেশন আমরা কালেক্ট করব, খাতায় বা নোটপ্যাডে লিখে রাখবো। এখন সেকেন্ডে আসছে ম্যাটেরিয়াল কালেকশন, অর্থাৎ আমরা প্রিপারেশন নিব, সেই ম্যাটেরিয়ালগুলো কী। তো আমি ক্যামব্রিজের 7 থেকে 15 কালেক্ট করেছিলাম, 16 এখন বের হয়েছে, তখন ছিল না। আর আমি অন্য কোনো বই কালেক্ট করিনি, আমি 7 থেকে 15 দিয়েই শুধু আমার আইএলটিএসের জার্নি পার করেছি। এটা দিয়ে আসলেই হয়। খাতা কলমের জায়গায় যেটা করেছিলাম, শুধু পেন্সিল, রাবার আর শার্পনার নিয়েছিলাম, কারণ আমাকে লিখতে হবে আলটিমেটলি পেন্সিল দিয়ে। সো কলম দিয়ে লেখার কোনো মানে হয় না। আমি আর কলম টাচ করিনি 1 মাস। আর আমি অফিসিয়াল অ্যান্সার শিট ডাউনলোড করেছিলাম, যেটাতে আমি আমার রিয়েল টেস্টে এক্সামটা দিব। এটার কারণটা আমার এই ভিডিওটি লাস্টের একটা স্টেপ থাকবে এনভায়রনমেন্ট নামে, ওইখানে আমি একটা ডিটেলসে ব্যাখ্যা করবো যে এটার আসলে উপকারিতাটা কী। আপাতত জেনে রাখি যে আমরা ক্যামব্রিজ 7 থেকে 16 কালেক্ট করব, অফিসিয়াল অ্যান্সার শিট ডাউনলোড করে প্রিন্ট করে বাকিগুলো ফটোকপি করব, কারণ অনেকগুলো প্রিন্ট করলে অনেক টাকা লাগে। একটা প্রিন্ট করে বাকি সবগুলা ফটোকপি করবেন। লিঙ্ক আমি দিয়ে দিব, গুগলে সার্চ দিলেও হবে। আমরা এখন মোটামুটি ইম্পর্টেন্ট স্টেপগুলোতে ঢুকে যাচ্ছি। সো 3 নম্বরে আসছে যে আসলে আমার রুটিনটা কী ছিল, আমি কীভাবে প্র্যাকটিসটা করতাম। তো আমার স্পেসিফিক কোনো রুটিন ছিল না যে আমি কয়টার সময় ঘুম থেকে উঠবো, কয়টার সময় প্র্যাকটিস করব, কত ঘন্টা করবো, এমন কিছু ছিল না। তবে আমার একটা টার্গেট ছিল যে আমি প্রতিদিন অ্যাটলিস্ট একটা টেস্ট দিব। এই টার্গেটটা আমি সারাদিনে ভেঙে ভেঙে ফুলফিল করতাম। সকালে হয়তো বা উঠে একটা লিসেনিং দিয়েছি, তারপরে রিডিংয়ের শুধু প্যাসেজ 1 একটা সলভ করেছি, বিকেলে হয়তো বা একটা রাইটিং টাস্ক 1 লিখে প্যাসেজ 2 সলভ করেছি, সন্ধ্যার পরে আবার প্যাসেজ 3 সলভ করে রাইটিং টাস্ক 2 লিখেছি, রাতে হয়তো বা ঘুমানোর সময় ফ্রি থাকলে ভালো লাগলে একটা লিসেনিং আবার দিয়ে ঘুমিয়েছি। তো আমার টার্গেট ছিল সারাদিনে অ্যাটলিস্ট একটা ফুল টেস্ট যেন দেই, কিন্তু ভেঙে ভেঙে। এখন আপনাদের মনে আসতে পারে যে কেন এটা করব। এটার ভালো দিক আছে। প্রথম ভালো দিক হচ্ছে আইএলটিএসের প্রিপারেশন পিরিয়ডটা অনেক স্ট্রেসফুল, অনেকে বোর হয়ে যায় অ্যান্ড অনেক এনার্জি ড্রেইনিং, ধৈর্য লাগে। শুরু থেকেই যদি আমি ফুল স্ট্রেসে ফুল ফোর্সে শুরু করি, 2-3 দিন পরে হয়তো আমার মোটিভেশন অ্যান্ড এনার্জি ড্রেইন হয়ে যাবে। তা না করে আমি যদি স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে কাজটা করি, তাহলে আমি লাস্ট করতে পারবো বেশি দিন, আমার ধারাবাহিকতাটা বজায় থাকবে, অ্যান্ড আমার কাজও কিন্তু হতে থাকবে, অ্যান্ড আই ওয়াজ সাকসেসফুল। সো ইনশাল্লাহ এটা আপনাদের ক্ষেত্রে হবে। অ্যান্ড আমি যে স্টুডেন্টদেরকে শিখিয়ে আসছি গত 1.5-2 বছর থেকে, তারাও সাকসেসফুল হচ্ছে আলহামদুলিল্লাহ। সো আপনারা এই স্টেপটা ফলো করতে পারেন, যে সারাদিন মিলে ভেঙে ভেঙে করা। আর ফুল টেস্ট দেওয়ার যে বিষয়টা, ওটা এক্সামের আগে সেটা আমি একটু পরে বলছি। সো এই ছিল আমার একটা রাফ রুটিন। সারাদিন মিলে সময়ের কথা যদি বলি, তো 5 to 6 আওয়ার্স আমার সারাদিন আর কি আইএলটিএসের পিছনে যেত। আপনারা বলতে পারেন যে এত কিছু এইটুকু কাজ করতে 5 to 6 আওয়ার্স, অন্যটা কাজ করতাম এর পরের স্টেপে আসতেছে। এখন নেক্সট স্টেপ হচ্ছে যে আমি আসলে প্র্যাকটিসগুলো করতাম কীভাবে। আগেরটা তো জাস্ট বললাম যে টাইম ফ্রেমগুলো রুটিনের ভেঙে ভেঙে করা। তো লিসেনিং আমি একদম নর্মালি পরীক্ষার হলের মতো করে লিসেনিংটা শুরু করতাম। হেডসেট ইউজ করতাম, হেডফোন না। হেডসেট কোথায় জানি, এই যে হেডসেট, দিস ইজ হেডসেট। এই যে এটা কিন্তু হেডফোন না, হেডসেট। আপনারা একটু হেডসেট কালেক্ট করবেন, কম দামে 700-800 টাকাতেও পাওয়া যায়। দামি নিতে হবে এমন কোনো কথা নেই, কারণ এক্সাম হলে তো হেডফোন পাবেন না, তাই না? হেডসেট দিবে, তো অভ্যাসটা এখন থেকে হইতে হবে। আর হচ্ছে গিয়ে আমি ফুল লিসেনিং টেস্ট 30 মিনিট টানা দিতাম, মাঝখানে পজ করতাম না, এটা বাজে অভ্যাস। শেষ করার পরে যে অ্যান্সারগুলো আমি পাই নাই বা ভুল হয়েছে,
আমি শুধু সেই জায়গাগুলো আরেকবার শুনে ঠিক করে নিতাম অ্যান্ড বুঝে নিতাম যে কেন ভুল হইলো আর নেক্সট টাইম কেন ভুল করব না। এতে আমার সাবকনশিয়াস মাইন্ডে ওইটা ক্রিয়েট হইতো যে এই মিস্টেকটা আর করা যাবে না। অ্যান্ড সামনে এভাবে আস্তে আস্তে মিস্টেকের পরিমাণ কমেও আসছিল, কারণ আমি স্কোর ট্র্যাক করতাম। লিসেনিং অ্যান্ড রিডিংয়ে স্কোর ট্র্যাক করতাম, আমার আসলে স্কোর কমতেছে না বাড়তেছে। রিডিংয়েও সেম, আমি ওই যেভাবে বললাম রুটিনের সময় ওইভাবে প্র্যাকটিস করতাম। আর প্রত্যেকটা প্যাসেজ শেষ করার পরে আমি অ্যান্সার চেক করার সময় যেগুলো ঠিক হইলো ওগুলো তো ঠিক, যে অ্যান্সারগুলো ভুল হয়েছে ওগুলো আমি সঠিক অ্যান্সারটা আমি হচ্ছে গিয়ে প্যাসেজে আরেকবার গিয়ে দেখতাম যে আমি কেন ভুল করলাম, সঠিক অ্যান্সারটা আমার কেন চোখে পড়েনি। এই অ্যানালিসিসটা আমি নিজে নিজে করতাম। এতে আমার সাবকনশিয়াস মাইন্ডে ওই ক্রিয়েট হচ্ছিল যে নেক্সট টাইম এই ভুলটা করা যাবে না। আর যেগুলো অ্যান্সার আমি পাচ্ছিলাম না সেটা আমি অ্যান্সারটা দেখে নিয়ে প্যাসেজে নিজে গিয়ে খুঁজে আসতাম কোথায় অ্যান্সারটা লুকায় ছিল। এতে করে আমার সাবকনশিয়াস মাইন্ডে আবার ওটা তৈরি হচ্ছে যে ওকে নেক্সট টাইম কোনো একটা অ্যান্সার না পাইলে এইভাবে খুঁজতে হবে। সো রিডিংয়ের ক্ষেত্রে এই সেলফ অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা করা শুরু করেন, আই ক্যান গ্যারান্টি ইউ 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন একটা না একটা সময় গিয়ে আপনি দেখবেন আপনার উন্নতি হচ্ছে। আর রাইটিংয়ের ক্ষেত্রে আমি খাতায় রাইটিং প্র্যাকটিস করতাম অবভিয়াসলি টাইম দিয়ে, বাট grammarly.com www.grammarly.com এ আমি মূলত আমার প্র্যাকটিসটা করতাম যেন আমার ভুলগুলো ধরতে পারি। এটা টোটালি ফ্রি একটা ওয়েবসাইট। অবশ্যই ল্যাপটপ বা পিসিতে ইউজ করবেন, মোবাইল এটা ইউজ করা যায় না, যায় বাট অরিজিনাল যে আমাদের কাজটা এটা হয় না। আপনি ল্যাপটপে যখন এখানে লিখবেন কিবোর্ডে আপনার ভুলগুলো তারা ধরে দিবে। লাল মার্কগুলো হচ্ছে আপনার মেজর মিস্টেক, এগুলো হচ্ছে আপনাকে ঠিক করতে হবে। সো ওখানে আমি লিখতাম, অনেক প্র্যাকটিস করতাম, অনেক লিখতাম। একটা সেন্টেন্সকে আমি টেনে টেনে বড় করতাম, ইচ্ছা করে বড় করতাম, এক্সপেরিমেন্ট করতাম সেন্টেন্সটাকে নিয়ে। এতে ভুল হইলে সাথে সাথে আমার ঠিক হয়ে যাইতো। এইভাবে আমার ভুলের পরিমাণটা কমে আসতেছিল। আর আমি বুঝতে পারছিলাম যে আমাকে কী করতে হবে, কী করলে ভুলগুলো কম হবে, কারণ বারবার ভুল ধরতেছিলাম, মাথায় রাখতেছিলাম যে এই ভুলগুলো নেক্সট টাইম করা যাবে না। সো grammarly.com আমাকে অনেক হেল্প করছে আমার রাইটিংটাকে অনেক ভালো করতে। স্পিকিং আসে, স্পিকিং আমি ক্যামব্রিজের বইয়ে যে কোয়েশ্চেনগুলো থাকে না, আমি ওগুলোই প্র্যাকটিস করতাম আয়নার সামনে বসে। পরীক্ষার আগে আগে আমি আমার ফ্রেন্ডের হেল্প নিয়েছিলাম অনলাইনে, যে আমার একটু টেস্ট নেওয়া, কয়েকটা মক টেস্ট। আপনারা ওই কাজটা করতে পারেন, অথবা আমাদের ফিলার এডুকেশনে আমরা মক টেস্ট নেই, আপনারা হয়তো অলরেডি দেখেছেন, আমরা এরকম ভিডিও পাবলিশ করেছি। সো আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনার ফ্রেন্ড ভাই বোন কারো কাছ থেকে আপনারা বলতে পারেন যে তুমি আমাকে কোশ্চেনগুলো করো, আর আপনি অ্যান্সারগুলো দেবেন। এটা আপনি রেকর্ড করে পরে নিজে নিজে শুনবেন যে আপনার কেমন হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে আপনি বুঝবেন কীভাবে আপনার ব্যান্ড স্কোর কত আসতেছে। তো আমার স্পিকিং নিয়ে যে একটা সেপারেট ভিডিও আছে ওটা দেখবেন, ওখানে আমি বলে দিয়েছি যে ব্যান্ড স্কোরটা কীভাবে দেওয়া হয় স্পিকিংয়ের। এখন এখানে বলতে গেলে তো ভিডিও 1 ঘন্টার হয়ে যাবে। প্লিজ ডোন্ট কমপ্লেন প্লিজ। আচ্ছা, সো এটা গেল যে প্র্যাকটিসগুলো কীভাবে করতাম। নেক্সট স্টেপ ইজ এনভায়রনমেন্ট। সো বাসা থেকে প্রিপারেশন নিলে বাসাতে এক্সাম এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে। সো ফর লিসনিং খেয়াল রাখতে হবে আপনি লিসনিং টেস্টের যে 30 মিনিটস প্লাস 10 মিনিটস এইটার সময় যেন কেউ রুমে না আসে, রুম লক থাকে, সাউন্ডলেস থাকে। অবশ্যই হেডসেট ইউজ করবেন, যেটা একটু আগে বলছি। আর মাঝখানে পজ দেওয়ার অভ্যাস করবেন না। পেন্সিল ইউজ করবেন, রাবার শার্পনার ইউজ করবেন, অ্যান্ড অফিসিয়াল অ্যান্সার শিট ইউজ করবেন। রিডিংয়ের ক্ষেত্রেও সেম এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, রাইটিংয়ের ক্ষেত্রেও সেম। কেন? কারণ আপনি যখন বাসায় ফ্রম দ্য ভেরি বিগিনিং এক্সামের আগ মুহূর্ত পর্যন্ত এক্সাম এনভায়রনমেন্টে পরীক্ষা প্র্যাকটিস করে করে যাবেন, তখন এক্সাম হলে গিয়ে ইউ উইল ফিল লাইক যে দিস ইজ মাই হোম। আপনার অনেকটাই নার্ভাসনেস কেটে যাবে। খুবই একটা ইফেক্টিভ একটা কিন্তু টেকনিক, আমি ইউজ করে দেখেছি যেটা খুব ভালো। অনেকেই দেখেছি যে বাসায় এমনি যেমন তেমন করে প্র্যাকটিস করে এক্সাম হলে গিয়ে শেষ, নার্ভাস হয়ে ভয় পেয়ে শেষ। এটা করবেন না প্লিজ। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, হেল্পফুল হ্যাবিটস। এই হ্যাবিটগুলো আপনাকে সারা জীবন করলে তো সবচেয়ে ভালো, বাট অ্যাটলিস্ট প্রিপারেশনের টাইমটাতে করেন। আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে পারবেন না, খুব স্বাভাবিক। আপনার টায়ার্ডনেস আসবে, হঠাৎ দিন মনে হবে যে আজকে আমি একটু রেস্ট নেই, ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই। বাট ফ্রি টাইমগুলোতে লিসেনিংয়ের জন্য অ্যাটলিস্ট ইউটিউবে কোনো ইংলিশ ভিডিও দেখেন, বা কোনো পডকাস্ট শুনেন, বা কোনো মুভি বা সিরিজ দেখেন। বাট অ্যাটলিস্ট এমন কিছু একটা করেন যাতে আপনার কানে ইংলিশ ঢুকবে, ইংলিশ ওয়ার্ড ঢুকবে, বা ইংলিশ গান শুনেন, হোয়াট এভার ইট ইজ, কানে ইংলিশ ওয়ার্ড ঢুকাইতে থাকেন। প্রতিদিন 5 মিনিট হোক, 10 মিনিট হোক, বা 3 মিনিট হোক, সমস্যা নেই। কিছু একটা ইংলিশে পড়েন। কই পড়বেন? বই কিনতে যাবেন, কিনলে ভালো, বাট কী দরকার টাকা দিয়ে বই কেনার? মোবাইলে তো এখন বা ল্যাপটপে তো আপনি একটা নিউজ পেপারের ওয়েবসাইটে ফ্রি পড়তে পারবেন, ডেইলি স্টার, ডেইলি সান, নিউ ইয়র্ক টাইমস, granta.com, aeon.com, লিঙ্ক দিয়ে দেবো। আপনি গিয়ে অ্যাটলিস্ট চোখ বুলে আসেন। রাইটিংয়ের জন্য গ্রামারলি ওপেন করে 5 মিনিট ফ্রি আছেন, ফটাফট টাইপ করে একটা সামনে যা আছে, ক্যামেরা আছে, আমার সামনে ক্যামেরা আছে জন্য ক্যামেরা বললাম, ল্যাপটপ আছে,
লাইট আছে, হোয়াট এভার ইট ইস, কিছু একটা লিখে ফেলেন। সেন্টেন্সগুলো একটু ক্রিস্পি করার ট্রাই করেন, কমপ্লেক্স সেন্টেন্স লেখেন, কম্পাউন্ড সেন্টেন্স লেখেন, ভুলগুলা সাথে সাথে ধরে দিবে, ঠিক হয়ে যাবে। কেন এগুলো বললাম, এই হ্যাবিটগুলো কেন করতে হবে? কারণ আপনি যত বেশি সময় ইংলিশ শোনা, ইংলিশ পড়া, ইংলিশ লেখা এবং ইংলিশ বলার মধ্যে থাকবেন, তত আপনি ইউজ টু হবেন ইংলিশ এনভায়রনমেন্টের সাথে, তত আপনার আইএলসের প্রিপারেশনটা গতি পাবে এবং আইএলসের রিয়েল টেস্টে গিয়ে আপনি তত হোমলি অ্যান্ড ফ্যামিলিয়ার ফিল করবেন। আপনার কাছে মনে হবে যে ইটস মাই এনভায়রনমেন্ট, ইটস মাই কন্ডিশন। এটা তো সব কিছু চেনা চেনা লাগছে, কানে সব চেনা চেনা ঢুকছে, চোখেও সব চেনা চেনা দেখছি। ক্যান ইউ ফিল দ্য ভাইব? বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু বানোয়াট কোনো কথা বলছি না, আমি চাই আপনারা ভালো করেন, আপনাদেরকে চাইতে হবে আপনারা যেন ভালো করেন। সো মূলত এই স্টেপগুলো আমি ফলো করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার অ্যারাউন্ড সেই 1 মাসের মতো প্রিপারেশনের পিরিয়ডে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আমার একটু পরিশ্রমে আমি 8 স্কোর করতে পেরেছি। এবং আমি চাই আপনারা সবাই এমন একটা স্কোর করেন, অ্যাটলিস্ট আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করেন। 1 মাসে করতে হবে এমনটা না, আপনার টাইম কত লাগবে এটা আপনি ডিসাইড করবেন। আমি জাস্ট আজকে একটা স্ট্যান্ডার্ড একটা ওয়েই বললাম যে আমি কীভাবে করেছি। সো আপনি যদি 3 মাসেও প্রিপারেশন নেন, এই স্টেপগুলো আপনি ফলো করলে আপনি অনেকটাই ভালো করতে পারবেন। আমি যেটা বললাম একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার। তারপরে আপনারা আপনাদের নিজের সিচুয়েশান, এনভায়রনমেন্ট, কন্ডিশন, সিনারিও, বেসিক টাইম ফ্রেম সব কিছুর সাথে এটাকে ইম্প্রোভাইজ করে নিজের মতো করে ইউজ করবেন, ইনশাল্লাহ ভালো স্কোর পাবেন একটা। তো কোনো কিছু না বুঝলে, ভুল করলে কমেন্টে জানান, নেক্সট কোনো ভিডিওতে সেটা আমি ঠিক করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই আরেকজনকে হেল্প করবেন, অর্থাৎ সবাই সবাইকে হেল্প করে একসাথে এগিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।